লেখিকা ইপ্সিতা মিত্রর হৃদ মাঝারে। কলকাতার রাস্তায় আজকাল এত ট্রাফিক জ্যাম, 2 মিনিট গাড়ি চলে তো 5 মিনিট থামে। ধুর, ভালো লাগে না। মিটিংয়ে পৌঁছতে লেট হয়ে যাবে খুব। কথাগুলো নিজের মনে মনে বিড়বিড় করছিল শ্রীদীপ। আর দুরন্ত চোখ দুটো ভিড় রাস্তার দিকে এদিক ওদিক চলে যাচ্ছিল কালো কাচ ঢাকা গাড়ির ভেতর দিয়ে। এপ্রিল মাস, এসি গাড়িতেও যেন গরম লাগছে ওর। আসলে 2 বছর কানাডাতে থেকে এখন কলকাতার ওয়েদার, ট্রাফিক, ভিড় সবের সাথেই খুব বেমানান লাগে নিজেকে। আগে এই গরম, এই ভিড় রাস্তা, এই ট্রাফিকের লাইন, গাড়ির হর্ন, কলকাতার মেট্রো, কলেজ স্ট্রিটের বই বাজার সবই অনেক নিজের লাগতো। এসি গাড়ির দরকার ছিল না রোজকার দিনে। বাস অটোতে দিব্যি কাজ চলে যেত। কিন্তু এই 2 বছরে সবটাই বদলে গেছে। সব অভ্যেস, সব ভাবনা, সব হিসাব। এই 2 বছর বাদে কলকাতায় ফিরে এসে রোজ মনে হচ্ছে সব কিছুর মধ্যেও কিছু একটা নেই। আনমনে নিজের অজান্তেই এই ভিড়ে ঠাসা রাস্তাগুলোতে একটা চেনা মুখ খুঁজে চলেছে শ্রীদীপের চোখ। অনেক দিনের না দেখা একটা মুখ। অবশ্য না দেখার ডিসিশনটা শ্রীদীপেরই নেওয়া। 2 বছর আগের একটা বৃষ্টি ভেজা বিকেলে শ্রীদীপ খুব কঠিন হয়ে গিয়েছিল। এত রাগ জমেছিল ওর মনে। হাত ধরে টেনে নিজের ঘর থেকে বার করে দিয়েছিল। আর কখনো আমার সামনে আসবি না, আজ থেকে তোর আর আমার কথা শেষ। চিৎকার করে কথাগুলো বলে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল। সে অনেকবার সরি বলেছিল, কথা বলার চেষ্টা করেছিল, ফোন, মেসেজ, চিঠি অনেকভাবে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু শ্রীদীপ আর সুযোগ দেয়নি। কানাডা যাওয়ার দিনও দেখা না করে এয়ারপোর্টে চলে গিয়েছিল। ভেবেছিল আর কখনোই তাকে মনে পড়বে না। যার উপর এত রাগ, এত বিরক্তি জমে, সে লাইফে না থাকাই ভালো। কিন্তু ভাবনাগুলো মেলেনি। দিন যত এগোলো রাগের বরফটা গলতে শুরু করলো। হঠাৎ হঠাৎ সেই গলার আওয়াজটাকে মনে পড়তে শুরু করলো। এতটা রুডলি বিহেভ না করলেই চলতো। কথাটা মাঝে মাঝেই মনে হতে লাগলো, যদিও ততদিনে সবই শেষ। সে শ্রীদীপের কথা শুনে নিজের সব কথা নিয়ে এই ভিড় রাস্তায় হারিয়ে গেছে, আর ফিরে আসার চেষ্টা করেনি। একদিন যখন শ্রীদীপ ওর জন্মদিনে নিজের রাগ, ইগো সব বিসর্জন দিয়ে প্রায় 1 বছর পর সেই পুরনো নম্বরটা ডায়াল করেছিল, ওপারে তখন ছিল নিস্তব্ধতা। ফোন নম্বরটা তারপর যতবারই ডায়াল করেছে ততবার সুইচ অফই বলেছে। 1 বছর পর খোঁজ নিয়ে জানতে পারলো সে তার অ্যাড্রেসটাও চেঞ্জ করে নিয়েছে। নতুন ঠিকানা কেউ জানে না। আজ এতদিন বাদে কলকাতায় ফিরে তাই কারণে অকারণে মাঝে মাঝে সেই পুরনো হারিয়ে যাওয়ার মুখটাকে মনে পড়ে ওর। এই যেমন এখন এই ট্রাফিক জ্যামে কালো কাচের ভেতরে বসে মনে পড়ছে গরম, বিরক্তি, মিটিংয়ে দেরিতে পৌঁছনোর চিন্তার মধ্যেও এই সময় হঠাৎ ওর গাড়ির জানলায় টোকা পড়ল। একটা ধূপ নেবেন? খুব ভালো গন্ধ, দাম মাত্র 10 টাকা। সেই গলার স্বর, সেই বড় বড় চোখের মেয়েটা ওই কালো কাচের ওপারে দাঁড়িয়ে। শ্রীদীপ কাজ নামাতেই মেয়েটার মুখটা থমথমে হয়ে গেল। এক মুহূর্ত অপেক্ষা না করে মেয়েটা ট্রাফিকে ঠাসা রাস্তায় পা চালালো, আর শ্রীদীপের চোখের পলকেই ভিড়ে হারিয়ে গেল। ততক্ষণে ট্রাফিকের আলো সবুজ হয়ে গেছে। পেছনে লাইন দেওয়া গাড়িগুলো সময়ের সাথে দৌড়বে বলে হর্ন দিতে শুরু করেছে। এখন গাড়ি থেকে নেমে শ্রীদীপের ভিড়ে তাকে খুঁজতে যাওয়া অসম্ভব, তাই স্টিয়ারিংয়ে হাত দিতে হলো। তিয়াশা প্রায় দৌড়ে রাস্তাটা পার হলো। তারপর যতটা সম্ভব জোরে পা চালিয়ে ভিড় রাস্তায় হারিয়ে যাওয়ার চেষ্টা করলো। হ্যাঁ, হারিয়েই তো যেতে চায়ও, দূরে কোথাও, যেখানে চেনা মুখগুলো আর কখনো সামনে আসবে না, কখনো মুখোমুখি হতে হবে না পুরনো সময়ে ফেলে আসা মানুষগুলোর সাথে। কিন্তু আজ যেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। হঠাৎ এতদিন বাদে শ্রীদীপের সাথে দেখা। গাড়ির কালো কাচের ওপারে যদি শ্রীদীপ আছে জানতো, তাহলে কখনোই ধূপগুলো নিয়ে ওই গাড়িটার কাছে যেত না বিক্রি করতে। এখন তিয়াশারও মনে হয় কিছু দূরত্ব শেষ না হওয়াই ভালো, কিছু মানুষকে দূরে রাখাই ভালো। কিন্তু তাও আজ হঠাৎ পুরনো দিন, পুরনো কথা মনে পড়ে যাচ্ছে তিয়াশার বারবার। শ্রীদীপ আর তিয়াশা একই পাড়ায় থাকতো, ছোট থেকেই একই স্কুল, তাই বন্ধুত্বটা শুধু পার্কে খেলার সময় না, বইয়ের পাতায়ও জমতো খুব।
শ্রীদীপ তিয়াশার থেকে 1 বছরের বড়, তাই একটা গার্জিয়ান ভাবও কাজ করতো ওর মধ্যে। ওকে দায়িত্ব নিয়ে স্কুলে পৌঁছে দেওয়া, প্রজেক্টগুলো কমপ্লিট করে দেওয়া, প্র্যাকটিক্যালের লেখা লিখে দেওয়া, সবটাই করতো শ্রীদীপ। তিয়াশাও তাই ছোট বড় সব ব্যাপারেই একজনের শরণাপন্ন হতো। ও জানতো শ্রীদীপ ওর সব কথা শুনবে। ও উত্তরে বললে উত্তরে যাবে, দক্ষিণে বললে দক্ষিণে। তাই তিয়াশের একটা অদ্ভুত অধিকারবোধ কাজ করত শ্রীদীপের ওপর। পুজোর সময় কোন শার্টটা পরে ঘুরতে যাবে কিংবা কোন রঙের পর্দা শ্রীদীপের নতুন ঘরে লাগানো হবে, সবটাই ঠিক করে দিত তিয়াশা। মাঝে মাঝে এসেই শ্রীদীপের অগোছালো ঘরটাকে গুছিয়ে দেওয়া, আলমারির তাকগুলোতে জামাগুলোকে ভাঁজ করে দেওয়া, ছড়ানো ছেটানো বইয়ের টেবিলটাকে সাজিয়ে দেওয়া। তিয়াশার রোজকার রুটিন, আর এই রুটিন ফলো করতে করতেই কখন যে শ্রীদীপের জন্য ফিল করতে শুরু করেছিল, ওকে ভালোবাসতে শুরু করেছিল, নিজেও বোঝেনি। বুঝলো যেদিন মা বাবা হঠাৎ একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল। তখন ওর ক্লাস 10। ফোনে যখনই খবরটা পেল, চোখের সামনে সবটা অন্ধকার হয়ে গিয়েছিল। মা বাবা বলেছিল বিয়ে বাড়িতে যাচ্ছে, কিন্তু আর যে ফিরে আসবে না সেটা বলেনি। 7 দিন কেমন পাথরের মতন ছিল, চোখের জল, কান্না, যন্ত্রণা কিছুই ফিল হচ্ছিল না। বুঝতে পারছিল না জীবনের সবটা শেষ হয়ে গেলে কিভাবে রিয়াক্ট করতে হয়। 7 দিন বাদে মা বাবার আগের বছরের ম্যারেজ অ্যানিভার্সারির ভিডিওটা শ্রীদীপ ওকে দেখিয়েছিল। চোখের সামনে জীবন্ত হাসি খুশি মানুষ দুটোকে দেখে বুঝতে পেরেছিল এরা আজ এখন এই পৃথিবীর আর কোথাও নেই। চিৎকার করে সব হারানোর কান্না এসে জমেছিল ওর গলায়। আর তখনই শ্রীদীপ ওকে আঁকড়ে ধরেছিল শক্ত করে। সেদিন মনে হয়েছিল শ্রীদীপ যদি ওকে ধরে না রাখে তাহলেও শেষ হয়ে যাবে। গলায় দড়ি বা ঘুমের ওষুধই হয়তো শেষ করে দেবে। কিন্তু না, ওই ছেলেটার জন্য সেদিন বাঁচতে ইচ্ছে করেছিল। সব হারিয়েও মনে হয়েছিল একজনকে পেয়েছে। সেই দিনের 1 বছর পর মা বাবার বাৎসরিক অনুষ্ঠানে মামা মামি তো অলমোস্ট ওর বিয়ে ঠিক করেই দিয়েছিল ওদের কোন আত্মীয়র সঙ্গে। তিয়াশাকে ঘাড় থেকে নামাতে পারলেই বাঁচত ওরা। তাহলেই তিয়াশার বাড়ি, ব্যাংকের টাকা খুব সহজেই হাত করে নেবে। কিন্তু সেই দিনও ওদের সব প্ল্যানে জল ঢেলে দিয়েছিল ওই একজন শ্রীদীপ। জোর গলায় একঘর আত্মীয় স্বজনের সামনে বলেছিল, কাকু কাকিমা মারা গেছে মানে এই না যে তিয়াশার কেউ নেই। ওর এখনো 18 বছর হয়নি, ওর বিয়ে দেওয়াটা ইল্লিগাল। এরপরও আপনারা যদি জোর করে তিয়াশার বিয়ে দিতে চান তাহলে আমার বাবা আপনার এগেনস্টে কেস ফাইল করবে। আর নিশ্চয়ই জানেন আমার বাবা হাইকোর্টে প্র্যাকটিস করে। 3-4 বছরের জেল হলে কি খুব ভালো লাগবে? তাই প্লিজ নিজের লিমিটে থাকুন। এই কথাগুলোতেই কাজ হয়েছিল। মামা মামি আর তারপর ভুল করেও ঘাটাতে আসেনি শ্রীদীপের সঙ্গে। তিয়াশার তখন মনে হয়েছিল শ্রীদীপ যেন ওর চারিদিকের একটা উঁচু শক্ত পাঁচিলের মতন। সেটা ভেদ করে কেউ ওর ক্ষতি করতে, ওকে হার্ট করতে আসতে পারবে না। মনে মনে শ্রীদীপকে আরও বেশি করে আঁকড়ে ধরেছিল তিয়াশা। এর পরের দিনগুলো ছিল স্বপ্নের মতন। হাই সেকেন্ডারি পাশ করে তিয়াশা শ্রীদীপেরই কলেজে অ্যাডমিশন নিল, স্কটিশ চার্চ কলেজে। একই সঙ্গে কলেজ যাওয়া, কলেজ থেকে ফেরা, ক্যান্টিনে আড্ডা, সব চলতো নিয়ম মতো। শ্রীদীপ 1 বছর সিনিয়র বলে কলেজে ওর একটা আলাদা ফ্রেন্ড সার্কেল ছিল। কিন্তু সেই সার্কেলে তিয়াশার অবাধ যাওয়া আসা ছিল। কলেজের সবাই ভাবতো যে তিয়াশা আর শ্রীদীপ রিলেশনে আছে। আর এই ভাবনাটা সেই ক্লাস 10 থেকে তিয়াশার মনেও ছিল। শ্রীদীপ ওকে আই লাভ ইউ বলে প্রপোজ না করুক, বাকি একজন লাইফ পার্টনার যা যা করে শ্রীদীপ তো তার সবটাই করে। ওর কেয়ার করা, ওর হেল্প করা, ওর পাশে থাকা। তাই যখনই কলেজের কেউ ওদের রিলেশনের ব্যাপারে তিয়াশাকে জিজ্ঞেস করতো, তিয়াশা আলতো হেসে নীরবে সম্মতি জানাতো। কিন্তু একদিন তাল কাটলো। তখন শ্রীদীপের 3rd ইয়ার। কলেজে নতুন এন্ট্রি নিল তনুশ্রী শ্রীদীপদের ব্যাচে। ইংলিশ অনার্স। হঠাৎ সবটা কেমন বদলে যেতে থাকলো। ক্যান্টিনের আড্ডা, বাস স্টপের অপেক্ষা, লাইব্রেরিতে নোটস নেওয়া, সব জায়গায় শ্রীদীপের সঙ্গে অনুশ্রী। তিয়াশার মনে হতে লাগলো ও আছে, কিন্তু তাও যেন নেই। অনুশ্রীকে দেখে শ্রীদীপ যেভাবে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতো, অনুশ্রীর কথা বলতে বলতে শ্রীদীপ যেইভাবে আনমনে হেসে উঠত, সেই সবই তিয়াশাকে কেমন একটা দূরের করে দিত। ভীষণ রাগ হতো ওর, আর ভয়ও।
যদি শ্রীদীপ ওর থেকে দূরে চলে যায়, ওদের সম্পর্কটা ভেঙে যায়। আর যেদিন শ্রীদীপ কথায় কথায় অনুশ্রীকে যেও আলাদা চোখে দেখে, অনুশ্রী যে ওর কাছে কতটা স্পেশাল, সব কিছু তিয়াশার সামনে হাসি মুখে বলে দিল। আর সঙ্গে এটাও বলল যে কাল ভ্যালেন্টাইন্স ডেতে শ্রীদীপ অনুশ্রীকে প্রপোজ করবে, নিজের মনে সব কথা বলে দেবে। সেদিন তিয়াশার যেন সবটা ভেঙে গেল, ভেতরটা খা খা করতে থাকলো। হঠাৎ মনে হলো সবটা মিথ্যে। শ্রীদীপ ওকে কখনো প্রপোজ করেনি, ভালোবাসি এই কথাটা বলেনি, ও ভালোবাসে কিনা সেই কথাও জিজ্ঞেস করেনি। তার মানে কি ওদের কখনো কোনো রিলেশন ছিল না? এতদিন যা যা তিয়াশা ভেবেছে সবটাই ভুল। আর শুধু তিয়াশা কেন, কলেজের সবাই তো ভাবতো যে ওদের রিলেশন আছে, কিন্তু কিছু নেই বলে কি শ্রীদীপ কথাটা শুনে হেসে উড়িয়ে দিত? শ্রীদীপ তো এতদিন কলেজের কারোর কাছে স্বীকার করেনি ওদের সম্পর্কের ব্যাপারে। আজ যেন সব হিসেবগুলো উল্টে পাল্টে যেতে থাকলো। সারাটা রাত তিয়াশা জেগেই কাটিয়ে দিল, বারবার চেষ্টা করলো হিসেব মেলাতে। সেই দিন ভোরবেলাও ঠিক করলো ভুল হিসেবটাকে গোজামিল দিয়ে হলেও মেলাতেই হবে। শ্রীদীপকেও কিছুতেই হারাতে পারবে না, অন্য কারোর হতে দিতে পারবে না। তাই মোবাইলের গ্যালারিতে রাখা ওদের এত বছরের ফটো, মুহূর্তের কোলাজগুলো অনুশ্রীকে ও মেল করলো। আর সঙ্গে এটাও লিখে দিল যে ক্লাস 10 থেকে ওদের রিলেশন আছে, এমনকি ওদের এনগেজমেন্টও ঠিক। ও জানতো এত কিছু জেনে অনুশ্রী শ্রীদীপকে কখনোই হ্যাঁ বলবে না। শ্রীদীপ সবটা জেনে হয়তো প্রথমে খুব রেগে যাবে, কিন্তু তারপর যখন তিয়াশার এতদিনে জমে থাকা ফিলিংসগুলো জানতে পারবে, তখন ওকে কিছুতেই ফেরাতে পারবে না। আর তিয়াশার ফিলিংসগুলোর কথা জেনে হয়তো শ্রীদীপ নিজেও নিজের ফিলিংসগুলোকে চিনতে পারবে, বুঝতে পারবে। শ্রীদীপ ওকে ভালোবাসে, নইলে কেউ কারোর জন্য এত কিছু করে না, এইভাবে আগলে রাখে না। এই সবই ভেবে বিকেলবেলা একটা লাল গোলাপ নিয়ে শ্রীদীপদের বাড়ি গিয়েছিল। শ্রীদীপ যতই রাগুক, কিন্তু তিয়াশাকে কখনোই ফেরাতে পারবে না। কিন্তু শ্রীদীপের ঘরে গিয়ে বুঝলো সবটা শেষ। শুধু শ্রীদীপ আর অনুশ্রীর মধ্যে না, শ্রীদীপ আর তিয়াশার মধ্যেও। রাগে অপমানে লাল হয়ে গিয়েছিল শ্রীদীপের মুখটা। অনুশ্রী আজ ওকে সবার সামনে মিথ্যেবাদী বলেছে, পারভার্ট বলেছে। যাকে পছন্দ করে তার কাছ থেকে এতটা অপমান শ্রীদীপ নিতে পারেনি। আর এটা ভাবতে আরও কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। এই সব অপমানগুলো ওর ছোটবেলার বন্ধুর জন্য ওকে পেতে হয়েছে, যাকে ও সব থেকে বেশি বিশ্বাস করে, সব থেকে বেশি কেয়ার করে। তার জন্য আজ অনুশ্রী ওকে ছেড়ে দিল। তিয়াশাকে দেখে সেদিনও চিৎকার করে উঠেছিল, তোর লজ্জা করে না? এতটা ছোট মনের তুই। এতদিন ধরে তোকে আমি আলাদা ভাবতাম, তোকে ভালো ভাবতাম, বিলিভ করতাম, কিন্তু তুই এতগুলো মিথ্যা কথা, আমাদের ফটোগ্রাফ সব কিছু ইউজ করে একটা মিথ্যে গল্প বানিয়ে অনুশ্রীর চোখে আমাকে এতটা নিচে নামিয়ে দিলি। আর এরপরও তুই এই বাড়িতে এসেছিস আমার কাছে মুখ দেখাতে। সেদিন তিয়াশা অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল যা করেছে কেন করেছে। শ্রীদীপের হাতটা শক্ত করে ধরে ওর মনের কথাগুলো বলেছিল, আমি তোমার জন্য ফিল করি সেই ক্লাস 10 থেকে, কিন্তু কখনো বলিনি, কারণ আমি ভাবতাম তুমিও আমাকে ভালোবাসো। আর সব কথা বলার দরকার হয় না। আমি জানি এখন তুমি আমার ওপর রেগে যাচ্ছ, কিন্তু কিছুদিন বাদে সব আবার আগের মতন হয়ে যাবে, সব তুমি ভুলে যাবে। তবে সেই কথাগুলো শ্রীদীপ শুনেও শোনেনি। ওর হাতটা ধরে টেনে ওকে ঘর থেকে বার করে দিয়েছিল। 1 সেকেন্ডে এত বছরের বন্ধুত্ব ভেঙে দিয়েছিল, কারণ সেদিন শ্রীদীপের বিশ্বাস ভেঙেছিল। তিয়াশার মুখটাও দেখতে চায়নি তারপর আর কখনো। কলেজের লাস্ট সেমিস্টার মার্চে ছিল, সেটা শেষ করেই কানাডা চলে গিয়েছিল MBA পড়তে। এর মধ্যে যতবার তিয়াশার ওর সাথে কথা বলতে এসেছে, শ্রীদীপ মুখ ঘুরিয়ে নিয়েছে। কলেজের ক্লাসরুম কি পাড়ার রাস্তা, শ্রীদীপ আর তিয়াশাকে দেখে চিনেও চেনেনি। ওর ফোন কলস রিসিভ করা তো দূরে থাক, ওর একটা মেইলেরও রিপ্লাই দেয়নি। শ্রীদীপের কানাডা যাবার দিন তিয়াশা শেষবার শ্রীদীপকে দেখতে এসেছিল। অনেকবার ওর ঘরে দরজাটাকে ধাক্কা দিয়েছিল, শেষবার সরি বলতে চেয়েছিল, কিন্তু শ্রীদীপ সেই দিনও দরজা খোলেনি। সেই মুহূর্তে তিয়াশা বুঝেছিল সবটা শেষ। সেই দিনের পরও তিয়াশাও আর চেষ্টা করেনি, বরং নিজের জীবনে নতুন একটা অভ্যেসের শুরু করেছিল, শ্রীদীপের সাথে কথা না বলে থাকার অভ্যেস। আজ এতগুলো দিন পর সবই বদলে গেছে। তিয়াশার মামা মামি গ্রাজুয়েশন শেষ হতেই ওকে জোর করে একটা পাগলের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল পুরুলিয়াতে।
সেই পাগলের কাছে তিয়াশা ছিল একটা খেলনা। ওকে আঁচড়াতো, কামড়াতো, মারতো, আদর করত, আবার কখনো চুলের মুঠি ধরে মেঝেতে ছুঁড়ে ফেলে দিত। কিন্তু শ্বশুর বাড়ির একটা লোকও কখনো ওকে বাঁচাতে আসতো না। তিয়াশা বিয়ের কয়েকদিন বাদে জানতে পেরেছিল যে মামা মামি মোটা টাকা নিয়ে তিয়াশাকে বিক্রি করেছে ওর শ্বশুর বাড়ির কাছে। সেদিন যেন তিয়াশার চোখের সামনে সবটা অন্ধকার হয়ে গিয়েছিল। এই মুহূর্তের জন্য মনে হয়েছিল মরে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু পরের মুহূর্তে মনে হয়েছিল মা বাবার অ্যাক্সিডেন্টের পর যদিও মৃত্যুকে না জীবনকে বেছে নেয়, তাহলে আজ কেন না শেষ চেষ্টাও করবেই, বেঁচে থাকার চেষ্টা। তাই সেই রাতে শ্বশুর বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ার পর তিয়াশা বাড়ির পেছনে দরজা দিয়ে পালিয়েছিল। লাল মাটির অন্ধকার রাস্তা পেরিয়ে স্টেশনে এসে দাঁড়িয়ে থাকা ট্রেনটাতে উঠে পড়েছিল। জানতো না এই ট্রেনটা ওকে কোথায় নিয়ে যাবে, তাও একবার শেষবার বাঁচার চেষ্টা করেছিল। দুদিন বাদে কলকাতা ফিরে যখন নিজের চেনা বাড়ির কলিং বেলটা টিপেছিল, তখন দরজা খুলেছিল অচেনা একটা মুখ। মামা মামি তিয়াশার সই জাল করে 2 মাস আগেই বাড়ি বিক্রি করে দিয়েছে। আর শুধু তাই না, ওর অ্যাকাউন্টের সব টাকাও নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। এইসব কথা জানার পর তিয়াশার বেশ কয়েকটা দিন কেটেছিল রাস্তায়, ফুটপাতে। উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা ছিল না শরীরে। ওর মন যেন আর ধকল সহ্য করতে পারছিল না, কিন্তু ওই যে বাঁচার ইচ্ছা বারবার চেপে ধরছিল তিয়াশাকে, তাই মনকে শক্ত হতেই হতো। সেদিন নিজের শেষ সম্বল আঙুলের সোনার আংটি, যেটা একটা জন্মদিনে ওর বাবা ওকে গিফট করেছিল, সেটা বিক্রি করে দিল। তারপর শুরু হলো নতুন করে শুরু করার চেষ্টা। একটা গার্লস হোস্টেলে একটা রুম পেয়েই গেল কয়েকদিনে। আর তারপরে সেলস গার্ডের চাকরিটা। হ্যাঁ, সারাদিন খুব খাটনি পড়ে, অনেক পরিশ্রম হয়, সব সময় কপালে একটা ভাঁজও থাকে। টাকার চিন্তা মাঝে মাঝেই রাতের ঘুম ভাঙিয়ে দেয়, কিন্তু তাও তিয়াশা থেমে থাকে না। নিজের মতন করে রোজ একটু একটু করে বাঁচার চেষ্টাটা চালিয়েই যায়। আজকাল সকালটা একটু রোদেলা, কাল রাতে বৃষ্টি হওয়ায় একটা ঠান্ডা হাওয়া ছড়িয়ে আছে চারিদিকে। আগের দিনের গুমোট ভাবটা আজ আর নেই। আজকের সকালের মধ্যে কেমন একটা নতুনের গন্ধ আছে। এই সবই ভাবছিল তিয়াশা একা ঘরে বসে। আজ রোববার, আজকের দিনটা সেলস গার্লের চাকরি থেকে ছুটি, তাই একটু সকালে রোদ নিয়ে ভাবার সময় আছে। নইলে তো রোজ এই সময়টা দৌড়তে হয় বাসের ভিড়ে, ট্রাফিকের জ্যামে। এই সময় হঠাৎ ওর ঘরে দরজায় টোকা। হস্টেলের কাজের মাসি এসে হাজির। তোমার সাথে একজন দেখা করতে এসেছে, অফিস রুমে বসে আছে। আমার সাথে দেখা করতে এসেছে? কে, কি নাম? অত সব জানি না, তুমি নিজেই গিয়ে দেখো। কথাটা শেষ করে কাজের মাসি চলে গেল। তিয়াশা তখনও ঘরে বসে। ওর সাথে হঠাৎ কে দেখা করতে এসেছে? কলকাতায় তো বিশেষ কারোর সাথে যোগাযোগই নেই, তাহলে কি জিনিয়া এসেছে? ওই একটা বন্ধুর সাথে মাঝে মাঝে এখনও কথা হয়, সেই কলেজ থেকে ওরা বন্ধু। জিনিয়া একটা সময় ওকে খুব হেল্পও করেছে এই সেলস গার্লের চাকরিটা পেতে। হ্যাঁ, ওই এসেছে তার মানে। আর জিনিয়া ছাড়াই হস্টেলের ঠিকানাও তো আর কেউ জানে না। এই সব ভাবনার ভিড়েই অফিস ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো তিয়াশা। আর হঠাৎ পাটা থমকে গেল। সামনের চেয়ারে সেই চেনা মুখটা, শ্রীদীপ এখানে। সেই দিন কিভাবে কথা বলবে, কি কথা দিয়ে কথা বলা শুরু করবে, তিয়াশা কিছুতেই ভেবে পাচ্ছিল না। হস্টেলের ছোট্ট বাগানটায় কেমন যেন স্ট্যাচুর মতনই দাঁড়িয়েছিল। কি করে যে শ্রীদীপ এই হস্টেলের ঠিকানা পেল, তাও নিজেই জানে না। মাথায় আসছিল না কোনোভাবে। তখনই শ্রীদীপ ওর মনের কথাটাই বলে উঠল নিস্তব্ধতা ভেঙে। কি ভাবছিস? কি করে এই অ্যাড্রেসটা পেলাম? তিয়াশা তখনও চুপ, কোনো শব্দই যেন আসছে না আজ ওর মুখে। শ্রীদীপ আবার বলে উঠল, কলেজের রিউনিয়ন ছিল 2 দিন আগে, জিনিয়ার সাথে দেখা হয়েছিল। ওর কাছ থেকে জানলাম সব, আর তোর এই হস্টেলের অ্যাড্রেসও। সো চুপ কেন? বল, কেমন আছিস? ওর গলার মধ্যে অদ্ভুত একটা রাগ ছিল। তিয়াশা এই আওয়াজটাকেও চেনে। অনেকদিন আগে ঠিক এই রকম গার্জেনের মতন কথা বলতো শ্রীদীপ, যখন তিয়াশার ওপর রেগে যেত। তবে তিয়াশা আজ আর রাগ ভাঙানোর চেষ্টা করবে না, তাই এক কথাই উত্তর দিল, ভালো আছি। সেটা তো দেখতেই পাচ্ছি তিয়াশা, তুই কতটা ভালো আছিস। আই মিন সিরিয়াসলি, আমি কয়েকদিন রাগ দেখালাম আর তুই সত্যি সত্যি কথা বলা বন্ধ করে দিলি, পুরো লাইফ থেকে ডিলিট করে দিলি। এতদিন এত কিছু হয়ে গেল।
একটা পাগলের সাথে তোর বিয়ে, টর্চার, তোর মামা মামি তোর ব্যাংক ব্যালেন্স শেষ করে বেপাত্তা হয়ে গেল, তুই ফুটপাতে অবধি রাত কাটালি, কিন্তু তাও আমাকে একটা কল করতে পারলি না। এত রাগ! শ্রীদীপ প্রায় চেঁচিয়ে কথাগুলো বলে গেল। অনেক দিনের রাগ অভিমান জমেছিল এই গলার স্বরে, অনেক দিনের না বলা কথা জমেছিল। তিয়াশা এবার নিস্তব্ধতা ভেঙে শান্ত গলায় বলল, আমি রাগিনি তোমার ওপর, তুমি রেগেছিলে, আর রেগে থাকাটাই স্বাভাবিক, কারণ ভুলটা আমার ছিল। ওইভাবে মিথ্যে কথা বলে তোমাদের রিলেশনটাকে ভেঙে দেওয়া আমার কখনোই উচিত হয়নি। যাই হোক, আমার ভুলের জন্যই আমাদের বন্ধুত্বটা শেষ হয়ে গেছে, আর নতুন করে কিছু শুরু করার মতন মন আমার নেই। তোমাকে তারপর কখনো ফোন করিনি, কারণ আমি নিজের প্রবলেম নিজে হ্যান্ডেল করতে শিখে গিয়েছি, নিজের মতন করে বাঁচতে শিখে গিয়েছি। সেটা কতটা ভালো বা কতটা খারাপ আমি জানি না, কিন্তু তাও এই বাঁচাটা খুব নিজের। এখন একা থাকতেই ভালো লাগে, নিজের হয়ে থাকা যায়। যাই হোক, তুমি অ্যাড্রেস জোগাড় করে দেখা করতে এসেছো, ভালো লাগলো, কিন্তু প্লিজ আমাকে কোনোভাবে হেল্প করতে যেও না। আমি যেমন আছি ঠিক আছি, আমি কোনো চ্যারিটি কেস নই। শ্রীদীপ অবাক হয়ে এতক্ষণ ধরে কথাগুলো শুনছিল, কিন্তু এই চ্যারিটি কেস কথাটা শুনে আর চুপ করে থাকতে পারলো না। তুই ভাবলি কি করে যে আমি তোকে চ্যারিটি কেস হিসেবে দেখি? ইউ আর ইম্পর্টেন্ট ফর মি। আমি কানাডা যাবার পরে তোর সাথে অনেকভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, বাট আই গেস ততদিনে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। কিন্তু আজ যখন আমি তোকে আবার খুঁজে পেয়েছি, তখন আর একা থাকতে দেব না। আর তোর এই মামা মামিকে তো আমি দেখে নেব, ওদের এগেইনস্টে আমি লিগ্যাল স্টেপ নেব। তোকে একটা পাগলের কাছে বিক্রি করে দেবে, তোর সই জাল করে তোর সব টাকা নিয়ে আরামে দিন কাটাবে, এটা কখনোই হতে পারে না। না শ্রীদীপ, তুমি কিছু করবে না। আমার কাছে এত টাকা নেই এখন যে আমি আমার মামা মামির এগেইনস্টে কেস চালাবো, আর আমি তোমার কাছ থেকে কোনো হেল্প নেব না। প্লিজ, তুমি এইসব ব্যাপার থেকে দূরে থাকো। এতদিন বাদে কলকাতায় ফিরেছো, এনজয় ইওর ডেজ। আর একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার সাথে আর কখনো দেখা করতে এসো না। আমি একা থাকার অভ্যেসটা করে ফেলেছি, আমি এটা বদলাতে চাই না। কথাগুলো এক নিঃশ্বাসে বলি তিয়াশা চলে গেল। আজ শ্রীদীপ একা দাঁড়িয়ে, ও জানে ও অনেকটা দেরি করে ফেলেছে, তবে সময় এখনও হারিয়ে যায়নি। পুরনো সময়, পুরনো মুহূর্তগুলোকে ও আবার ফিরিয়ে আনবেই। এত সহজেও সবটা ছাড়বে না, তিয়াশাকে ছাড়বে না। শ্রীদীপ জানে ঘি সোজা আঙুলে না উঠলে আঙুলটাকে বেঁকাতে হয়। তিয়াশা আগের থেকে অনেক বদলে গেছে, অনেক কঠিন হয়ে গেছে, আর সেটাই স্বাভাবিক। লাইফের কিছু কিছু ইনসিডেন্ট মানুষকে পাথর করে দেয়, কিন্তু পাথর হয়ে তো জীবন কাটানো যায় না। জীবনে হাসি, কান্না, রাগ, অভিমান, এই ফিলিংসগুলো শেষ হয়ে গেলে সেই বাঁচার মধ্যে কোনো প্রাণ থাকে না। তিয়াশার কথা শুনে ওর থেকে দূরে থেকে শ্রীদীপ আর একটা ভুল কখনোই করবে না, বরং কাছে থেকে পুরনো হারিয়ে যাওয়া সব কিছু ফিরে পাওয়ার চেষ্টা করবে। এই সব ভাবতে ভাবতেই পরের দিন তিয়াশার হস্টেলের সামনে গাড়িটা পার্ক করলো। আজও তিয়াশাকে বোঝাবেই, ওর মামা মামির এগেইনস্টে কেস করতেই হবে, ওদেরকে এত সহজে ছাড়া যায় না। মনে মনে আজ অনেক কথা ভেবে এসেছে শ্রীদীপ। তিয়াশাকে যুক্তি দিয়ে হোক, তর্ক করে হোক, বোঝাতেই হবে। অফিস রুমে বসে বসে সেই দিন এইসব চিন্তা করছিল, তবে তিয়াশা দরজা দিয়ে ঢুকতেই চিন্তাটা মাঝ রাস্তায় থেমে গেল। তিয়াশার মুখটা আজ বেশ গম্ভীর। শ্রীদীপ কিছু বলার আগে তিয়াশায় আজ শুরু করলো, দেখো শ্রীদীপ, কাল এত করে বোঝানোর পর আজ আবার এখানে আসার মানে কি? একটা কথা প্লিজ বুঝে নাও, আমি আমার ঝামেলায় কাউকে জড়াতে চাই না। আমার নিজের বলে কেউ নেই, আর কোনো বাইরের লোক আমাকে হেল্প করবে, আমার জন্য চ্যারিটি করবে, সেটা আমি কখনো অ্যালাউ করব না। তাই প্লিজ আমি রিকোয়েস্ট করছি, তুমি তোমার মতন থাকো, আর আমাকে আমার মতন থাকতে দাও। আর যদি তুমি এরপরেও আমার হস্টেলে এইভাবে আসো, তাহলে হয়তো আমাকে এই অ্যাড্রেসটাও চেঞ্জ করতে হবে। কথাটা শেষ করে আজও তিয়াশা চলে গেল, কিন্তু শ্রীদীপের যেন পা এগোচ্ছিল না। কথাগুলো এতটা কানে লাগবে ভাবিনি। আগে তো একটা স্কুল প্রজেক্ট শেষ করার জন্য তিয়াশা শ্রীদীপের কাছে আসতো, আর আজ ওর সাথে না দেখা করার জন্য অ্যাড্রেস চেঞ্জ করার কথা বলছে। তাহলে কি শ্রীদীপ সেই দিনগুলোতে এতটাই রুড ছিল যে এত দূরে চলে গেছে তিয়াশা? সত্যি কি তাহলে আজ ওদের বন্ধুত্বটা শেষ?
হঠাৎ যেন কেমন অন্ধকার লাগছে চারিদিকটা, মনে হচ্ছে কেউ আবার হারিয়ে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। এই সব ভাবনার ভিড়ে আনমনেই সেই দিন রাস্তাটা পার হচ্ছিল। হঠাৎ যে কখন গাড়িটা ওর এত কাছে চলে এসেছিল বুঝতেই পারিনি। তারপরই একটা ধাক্কাতে সবটা এলোমেলো হয়ে গেল। হঠাৎ দেখলো ওর চারিদিকটা আবছা হয়ে আসছে, রাস্তার লোকেরা ওকে ঘিরে ভিড় করছে, আর সেই আবছা মুখগুলোর মাঝে একটা চেনা মুখ হঠাৎ উকি দিল। যে দূরে চলে গিয়েছিল সে হঠাৎ আজ ওর খুব কাছে। তিয়াশা সেদিন ওর হস্টেলের ঘর থেকে শ্রীদীপের চলে যাওয়াটা দেখছিল। হঠাৎ মনে হচ্ছিল অতটা খারাপভাবে না বললেও হতো, তবে শ্রীদীপকে হার্ট না করলেও কখনোই তিয়াশার থেকে দূরে থাকবে না। শুধু শুধু ওর লাইফের ঝামেলার মধ্যে শ্রীদীপকে জড়িয়ে তো কোনো লাভ নেই, এই সবই ভাবছিল মনে মনে। কিন্তু তখনই দেখলো একটা গাড়ি জোরে শ্রীদীপের দিকে এগিয়ে আসছে। তিয়াশা জানলা দিয়ে অনেক চিৎকার করেছিল, শ্রীদীপকে সরে যেতে বলেছিল, কিন্তু সে বলার মাঝেই গাড়িটা শ্রীদীপকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল, আরও ছিটকে পড়লো রাস্তার ওপর। ছাই রঙের পিচ ঢালা রাস্তাটা ওর চোখের পলকেই রক্তে লাল হয়ে গেল। এখনও যেন দৃশ্যটা ভাসছে ওর সামনে। হঠাৎ একটা ভয় হচ্ছে খুব, যদি সত্যি অ্যাক্সিডেন্টটা সিরিয়াস হতো, যদি সত্যি শ্রীদীপ চলে যেত আর ফিরে না আসার জন্য। তিয়াশা এক মনে এইসব ভাবছিল শ্রীদীপের সামনে বসে বসে। মাঝে মাঝে মাথাটা গরমও হচ্ছিল। একটু রুটলি কথা বলেছে, তার জন্য ওইভাবে রাস্তা পার হতে হবে। ফিরুক একবার শেষ প্রদীপের, একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। আর তখনই শ্রীদীপের ঘুম ভাঙল। মাথায় কয়েকটা স্টিচ পড়েছে, তাই হালকা একটু যন্ত্রণাও আছে। তবে ডাক্তার বলেছে টেনশনের কোনো ব্যাপার নেই, ছোট অ্যাক্সিডেন্ট, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। পাশের নার্সটা এই অভয় বাণী দিয়ে চলে গেল। আর এখন হসপিটালের এই ফাঁকা ঘরটায় শুধুই তিয়াশা আর শ্রীদীপ। একটু খারাপভাবে কথা বলেছি, তার জন্য ওইভাবে রাস্তা ক্রস করতে হবে? চোখ কান ঠাকুর দিয়েছে কি করতে শুনি? জানলা দিয়ে কত চিৎকার করলাম, শ্রীদীপ সরো, গাড়ি আসছে, সরে দাঁড়াও, কিন্তু না, একজন তো কখনোই আমার কথা শোনে না। সত্যি বলছি, আজ মনে হচ্ছে তোমাকে খুনই করে দিই, তারপর হোক আমার ফাঁসি, কোনো প্রবলেম নেই। নইলে তো কোনো দিন তোমার জন্য হার্ট অ্যাটাকে মরেই যেতাম। এই 2 ঘন্টা কিভাবে কাটলো যদি একবারও জানতে। এক নিঃশ্বাসে চিৎকার করে বকে গেল তিয়াশা। আর শ্রীদীপ একটা অ্যাক্সিডেন্ট যে সেই পুরনো ঝগড়ুটে তিয়াশাকে ফিরিয়ে দেবে, সেটা যদি আগে জানতো তাহলে তো নিজেই একটা গাড়ি ডেকে এনে বলতো, আয় আমাকে ধাক্কা মেরে যা। কথাটা ভেবেই শ্রীদীপের মুখে একটা হাসি খেলে গেল। তবে সেটা দেখে তিয়াশার তেলে বেগুনে জ্বলে উঠল। এতক্ষণ ধরে এত বকছে, এত সিরিয়াস কথা বলছে, আর সেটা শুনে শ্রীদীপের হাসি পাচ্ছে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি সিরিয়াসলি মাথায় চোট লেগে পাগল হয়ে গেলে? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে বকছি? শ্রীদীপ প্রশ্নটা শুনে শান্ত গলায় উত্তর দিল, হ্যাঁ বুঝতে পারছি না। মানে রাস্তায় অজানা অচেনা লোকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে তো কারোর হার্ট অ্যাটাক হওয়ার কথা না। আর একজন তো আমাকে চেনেই না, আমার সাথে দেখা না করার জন্য নিজের অ্যাড্রেসও চেঞ্জ করে দিতে পারে। এইসব কথার পর মনে হয় না তার এত কনসার্ন থাকা উচিত। ওর কথাগুলো শুনে তিয়াশার গলাটা একটু নরম হলো। সেই সব তো এমনি বলেছিলাম, শুধু শুধু আমার প্রবলেমে কাউকে জড়াতে চাই না, তাই তোমাকে আমি হার্ট করতে চাইনি। বুঝলাম। তো এই অ্যাক্সিডেন্ট পর্ব হওয়ার পরও কি তোর ওই একা থাকবো, একা বাঁচবো এইসব স্পিচ শুনতে হবে, নাকি কাল আমার সঙ্গে লয়ারের সাথে দেখা করবি? আর এত কিছুর পর তুই এটা বুঝেই গিয়েছিস। আশা করি যে এত সহজে আমি তোকে ছাড়ছি না, এরপর তোর ডিসিশন। না, তিয়াশা আর সেদিন মুখ ফিরিয়ে থাকতে পারেনি। কেউ যদি এত করে ফিরিয়ে আনতে চায় তাহলে না এসে থাকা যায়? অনেক দিন বাদে সেদিন ওর মধ্যে একটা ভালো লাগা কাজ করেছিল। ওর মনটা যে আজও বেঁচে আছে, পাথর হয়ে যায়নি, সেটা বুঝতে পেরেছিল। এই সবের পর 4 মাস কেটে গেছে। তিয়াশার মামা মামির এগেইনস্টে কেসটা কোর্টে উঠেছে, আর তার সঙ্গে ওর ডিভোর্স কেসটাও চলছে পুরুলিয়াতে। দুটো হিয়ারিংয়ে যা বোঝা যাচ্ছে, বল এখন তিয়াশারি কোর্টে, আর হবে নাই বা কেন? শ্রীদীপের বাবা হাইকোর্টের নামী লয়ার। এই সব ছোটোখাটো কেস ওনার কাছে কিছুই না। তবে তিয়াশার মাঝে মাঝে খারাপ লাগে একটু চেনা পরিচিত বলে আলাদা সুবিধা নিতে। শ্রীদীপ যদি আজ ওর বন্ধু না হতো তাহলে এত বড় লয়ার হায়ার করার কথা ও স্বপ্নেও ভাবতে পারতো না। একদিন কথায় কথায় শ্রীদীপের বাবার সামনেও বলে ফেলেছিল কথাটা। এই সব শুনে ওর বাবা অবাক। বাবা, তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস রে।
এত কথা ওইটুকু মাথায় আনিস কি করে বলতো? ছোট থেকে দেখছি বলে আর বকলাম না, তবে নেক্সট টাইম এসব শুনলে আর স্পেয়ার করব না। আর শোন, কয়েকদিন ধরে ভাবছিলাম তোকে বলবো, আমার ল ফার্মের জন্য ভালো একটা টাইপিস্ট চাই। তোর তো ছোট থেকে টাইপের হাত ভালো, কাল সকাল 11টায় চলে আসিস, ঠিক আছে? কথাটা বলে শ্রীদীপের বাবা ফাইল হাতে ঘর থেকে বেরিয়ে গেছিল। তিয়াশাকে কিছু বলার সুযোগই দেয়নি। সেদিন যদিও সারাক্ষণ তিয়াশার মনটা খচখচ করেছিল, সত্যি এরা আর কত করবে ওর জন্য। তিয়াশা খুব ভালো করে জানে ওর সেলস গার্লের চাকরিটা মোটেও পছন্দ করতো না শ্রীদীপ। হয়তো ওই বলেছে বলে তিয়াশাই চাকরিটা পেল। সেদিন শ্রীদীপকে দেখেও বেশ গভীরভাবে বলেছিল, এই টাইপিস্টের চাকরির কথাটা কাকুকে তুমি বলেছো? টাইপিস্ট? কিসের টাইপিস্ট? শ্রীদীপ এমনভাবে উত্তর দিয়েছিল যেন এই ওয়ার্ডটাই প্রথম শুনছে। বুঝেছি, তার মানে তুমিই বলেছো, কিন্তু এইসবের তো কোনো দরকার ছিল না। এইভাবে আমি আর কত হেল্প নেব? শ্রীদীপ কথাটা শুনে শান্ত গলায় বলেছিল, হেল্প তোর না, বাবারই হবে। জানিস কতদিন ধরে একটা ভালো টাইপিস্ট খুঁজছিল? আমি সেদিন শুনে জাস্ট তোর নামটা রেকমেন্ড করেছি, আর বাবা তো লাফিয়ে উঠলো। তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই রাতেই বাবার টাইপ করা হয়ে গেছে। এরপর যদি তুই না বলিস তাহলে বাবার সত্যি খুব খারাপ লাগবে, কিন্তু আফটার অল এটা তোর লাইফ, তোর ডিসিশন। আমি তো বাইরের লোক, কী বা বলতে পারি? তিয়াশার এইসবের পর আর না বলার উপায় ছিল না। আসলেও জানে এটা শ্রীদীপের নতুন স্ট্র্যাটেজি, কথায় কথায় বাইরের লোক বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে কাজ হাসিল করা। এই যেমন সেই দিন দুর্গাপুজোর শপিং করতে টেনে টেনে নিয়ে গেল শ্রীদীপ ওকে। ও প্রথম থেকেই না বলছিল বারবার। আসলে অনেকদিন হলো এইসব পুজো প্যান্ডেলে ঘোরা, কেনাকাটি করা, কোনো কিছুই আর তিয়াশার ভালো লাগে না। আগে যখন রাস্তার ধারে বাঁশ বাঁধার শুরু দেখতো তখন নিজের অজান্তেই একটা হাসি চলে আসতো মুখে, কিন্তু আজকাল সবটা দেখে অদেখা হয়ে থেকে যায়। আসলে দুর্গাপুজোর একটা স্মৃতি এখনো মনে গেঁথে আছে, তাই হয়তো নতুন করে আর কোনো স্মৃতি তৈরি করতে ইচ্ছে করে না। এই সব ভাবনার ভিড়ে হারিয়েছিল তিয়াশা সেই দিন। হঠাৎ শ্রীদীপের কথায় সম্বিত ফিরল। কী রে, তোর পছন্দ হয়নি লাল রঙের শাড়িটা? না পছন্দ হলে বল, চেঞ্জ করা যাবে। কে বলল পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে। তাহলে ওই রকম গোমড়া মুখ করে আছিস কেন? কি হয়েছে? কিছু না, একটা পুরনো কথা মনে পড়ছিল। বাদ দাও। সেই, এখন আর পুরনো নতুন কোনো কথাই বা কেন বলবি? আমি তো বাইরের লোক। কথাটা শুনে তিয়াশা 2 সেকেন্ড চুপ করেছিল, তারপর হঠাৎ বলতে শুরু করেছিল, আমার বিয়ে সেপ্টেম্বরে হয়েছিল, 1 মাস বাদেই পুজো। তবে ওইবার পুজোটা একদম আলাদা ছিল। আমাকে 4 দিন ওরা ওদের স্টোর রুমে বন্ধ করে রেখেছিল। আসলে পুজোর সময় তো বাড়িতে অনেক লোক আসে। আমি যদি বলে দিই এই বিয়েটা আমি না জেনে করেছি, আমার বর পাগল, এটা আমার জানা ছিল না। যদি পাড়ার লোক আত্মীয় স্বজনের সামনে সবটা ফাঁস করে দিই তাহলে তো ওরা খুব চাপে পড়ে যাবে। তার থেকে আমাকে ওই অন্ধকার ঘরটাতে আটকে রাখা খুব সহজ ছিল। আরশোলা, ঝুল, ধুলো, নোংরা, কয়েকটা ভাঙা ফার্নিচারের মধ্যে কখন ষষ্ঠী এলো আর কখন দশমী গেল বুঝতেই পারিনি। তবে ঢাকের আওয়াজটা কানে আসতো রোজ, আর যেই দিন আওয়াজটা আসা বন্ধ হয়ে গেল সেই দিন বুঝলাম একাদশী পড়েছে, বিসর্জন হয়েছে। এতদিনের এত জমা কথা বলে আপনা আপনি একটা দীর্ঘ নিঃশ্বাস চলে এলো তিয়াশার। গঙ্গার ধারের সূর্যটা এখন পশ্চিমে ঢলে পড়ছে। চারিদিকে গোধূলি লগ্ন, লাল আভা ছড়িয়ে আছে গঙ্গার সাদা জলে। তিয়াশা এই সবের মাঝে হঠাৎ খেয়াল করলো শ্রীদীপকে। ওর চোখটা জলে চিকচিক করছে, কেমন যেন চুপ করে গেছে ও। এই চুপ থাকার মানে বোঝে তিয়াশা। ছোট থেকেই যখন শ্রীদীপের খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, শ্রীদীপ এইভাবেই চুপ করে যায়। তার মানে আজও শ্রীদীপের খুব কষ্ট হচ্ছে তিয়াশার জন্য। তিয়াশা ব্যাপারটা বুঝতে পেরেই পরিবেশটা হালকা করার জন্য বলল, না, দেখছি বাইরের লোককে এত কথা বলা উচিত হয়নি। শুধু শুধু এই পুজো মরশুমে একজনের মুড অফ করে দিলাম। এরপরেও শ্রীদীপ হাসেনি, ওর মুখটা থমথমেই ছিল। সেই দিন বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় শ্রীদীপ হঠাৎ ওর হাতটা খুব শক্ত করে ধরেছিল। সামনের চলন্ত গাড়িগুলোর সামনে তিয়াশাকে যেন আগলে রেখেছিল শ্রীদীপ। ওর মনে হচ্ছিল একবার এই হাতটা ছেড়ে দিয়ে যেই ভুলটা করেছে আর সেটা কখনো করবে না, বরং খুব শক্ত করে ধরে রাখবে, সারা জীবনের জন্য ধরে রাখবে। আজ দুর্গাপুজোর সপ্তমী। সকাল সকাল ঢাকের আওয়াজে শ্রীদীপের ঘুমটা ভেঙে গেল। কানাডা থেকে ফেরার পর এই প্রথম দুর্গাপুজো কলকাতায়। একটা কথা ঠিক, কোনো কিছুর থেকে দূরে থাকলেই তার ইম্পর্টেন্সটা বোঝা যায় লাইফে। এই যেমন এই 2 বছরে কত মিস করেছে এই শরৎকাল, ঢাকের আওয়াজ, ঠাকুরমশাইয়ের মাইকের সামনে জোরে জোরে মন্ত্রপাঠ। অবশ্য এই 2 বছরে যে শুধু
দুর্গা ঠাকুরের ইম্পর্টেন্সই বুঝেছে লাইফে তা নয়, আরও একজন যে কতটা ইম্পর্টেন্ট, কতটা জায়গা জুড়ে আছে ওর লাইফে তাও বুঝেছে। সত্যি ও মাঝে মাঝে ভাবে কি টিউবলাইটই না ছিল একটা সময়, তিয়াশাকে যে মনে মনে এত ভালোবাসতো সেটা অতগুলো বছর না বুঝে কাটিয়ে দিল। মাঝখান থেকে শুধু শুধু এতগুলো ঘটনা, এত সব ট্র্যাজেডি হয়ে গেল তিয়াশার লাইফে, ব্যাস তবে আর না। এবার ওর এই ট্র্যাজিক স্টোরিকে একটা হ্যাপি এন্ডিং দেওয়ার সময় চলে এসেছে। আজ বেশ কয়েকবার আয়নায় নিজেকে দেখে নিল শ্রীদীপ। লাল রঙের পাঞ্জাবিতে খারাপ লাগছে না খুব একটা, বরং বেশ একটু হ্যান্ডসামই লাগছে। লাল রং তিয়াশার ফেভারিট। প্রপোজ যখন করবে তখন একটু স্পেশাল প্রিপারেশন তো নিতেই হয়। এই সব ভাবতে ভাবতে কলেজ স্কোয়ারের পুজোয় পৌঁছে গেল। এখন সকাল 10টা। তিয়াশার তো এতক্ষণে চলে আসার কথা। কাল রাতেও শ্রীদীপ ফোন টাইমটা মনে করিয়ে দিয়েছে। এই সব এলোমেলো চিন্তার মাঝেও দেখলো ভিড়ের মধ্যে একটা গোলাপি শাড়ি, সেই চেনা মিষ্টি মুখটা ওর কাছে এগিয়ে আসছে। যেন কত বছর, কত বাধা, কত মুহূর্ত পেরিয়ে সে এগিয়ে আসছে অবশেষে তার গন্তব্যে। ভেবেই একটা হাসি চলে এলো শ্রীদীপের মুখে, কিন্তু পরক্ষণেই সেই হাসিটা মিলিয়েও গেল যখন মিষ্টি মুখ থেকে চোখটা সরে পাশের জনের দিকে পড়ল। তিয়াশার সঙ্গে এটা কে? অনুশ্রী, সেই কলেজের ফেলে আসা অনুশ্রী। এ হঠাৎ এখানে কি করছে? হাজারটা প্রশ্ন যেন এক সেকেন্ডে শ্রীদীপের মাথায় এসে ভিড় করলো, আর তার উত্তর দিতেই তিয়াশা হাসি মুখে ওর সামনে হাজির। দেখো কাকে সঙ্গে করে এনেছি, অনুশ্রী। এটা আমার তরফ থেকে তোমাকে পুজোর গিফট। আমি জানি আমি অনেক ভুল করেছি, ওইভাবে মিথ্যে বলে তোমাদের রিলেশনটাকে নষ্ট করাটা আমার একদম ঠিক হয়নি। আমার জন্য তোমাদের লাইফের 2 বছর চলে গেছে। আমি জানি সরি বলে এটাকে ঠিক করা যাবে না, তাও একটু চেষ্টা করলাম। প্লিজ এবার তোমরা কথা বলে পুরনো সব কিছু সলভ করে নাও। আর অনুশ্রীকে আমি আগেই সবটা বুঝিয়ে বলেছি, আর এখন তো অনুশ্রীর বাড়ির থেকে ওর জন্য ছেলে খুঁজছে। প্লিজ তোমরা এবার নতুন করে শুরু করো। অল দ্য বেস্ট। যাই হোক, আর কথা বাড়াবো না, আমি চললাম। তোমরা এনজয় করো। কথাটা বলেই তিয়াশা আর এক মুহূর্ত দাঁড়ালো না। শ্রীদীপের কিছু বোঝার আগেই ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। তবে অনুশ্রী দাঁড়িয়েছিল শ্রীদীপের সামনে, কিছু কথা সাজিয়েও বলল, সরি শ্রীদীপ, সেদিন ওইভাবে না জেনে না বুঝে অত বাজেভাবে তোমার সাথে বিহেভ করা উচিত হয়নি। তিয়াশা যে এতদিন বাদে আমার ঠিকানা খুঁজে আমাকে সব সত্যি বলবে, এটা আমি একদম এক্সপেক্ট করিনি। আর এখন তো আমার মা বাবাও আমার জন্য ছেলে খুঁজছে, তাই যদি তুমি রাজি থাকো তাহলে আর একবার নতুন করে শুরু করা যায় না? না, যায় না। নতুন পুরনো কোনো কিছুই শুরু করা যায় না। আর এই সবের পর যদি শ্রীদীপ চুপ থাকে তাহলে জল আরও গড়াবে। তাই তাড়াতাড়ি অনুশ্রীর কথা থামিয়ে দিয়ে বলল, আই অ্যাম সরি অনুশ্রী, অনেক বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি তোমাকে লাইক করি না, ইনফ্যাক্ট হয়তো কখনো করতামও না, কিন্তু এটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে। এনিওয়ে, আমাকে এখন যেতে হবে, আর দেরি করলে চলবে না। কথাটা বলে শ্রীদীপ এগিয়ে গেল আর পেছনে ফিরে তাকালো না। অনুশ্রী ওর লাইফের একটা ভুল স্টেশন ছিল, ওর ডেস্টিনেশন না। আজ ওকে ওর ঠিক ডেস্টিনেশনটা খুঁজে বার করতেই হবে, এই ভেবেই এগিয়ে যাচ্ছিল। ওই ভিড় রাস্তায় হাজারো অজানা অচেনা মুখের মাঝে সেই একটা চেনা মুখ খুঁজছিল। আর হঠাৎ চোখটা আটকে গেল সেই চেনা মুখ গাড়ি ভর্তি রাস্তার পাশে দাঁড়িয়ে। রাস্তা পার হওয়ার অপেক্ষায় শ্রীদীপ দৌড়ে গেল ওর কাছে। তিয়াশা হঠাৎ শ্রীদীপকে পাশে দেখে অবাক, ওর চোখটা এখনও জলে ভর্তি। তখন ওই মুহূর্তে শ্রীদীপ আর অনুশ্রীর মাঝে দাঁড়ায়নি, কারণ এই জলটা হঠাৎ করে চলে এলে খুব মুশকিল হয়ে যেত। একবার শ্রীদীপকে কাছে পেতে চেয়েছে, কিন্তু আর তো সে ভুল করবে না। কিন্তু শ্রীদীপ হঠাৎ এখানে কি করছে, কথাটা জিজ্ঞেস করার আগেই শ্রীদীপ ওর হাতটা ধরে নিল শক্ত করে, সেই যেমন সেদিন গঙ্গার ধার থেকে ফেরার সময় ধরেছিল। তারপর বেশ গম্ভীর গলায় বলল, তোকে আর কখনোই আমি একা রাস্তা পার হতে দেব না, বুঝলি? আর তুই কি ভেবেছিস তিয়াশা, যখন তখন আমার লাইফে যা খুশি তাই করবি? তোকে কে মাথার দিব্যি দিয়েছিল অনুশ্রীকে খুঁজে আমার সামনে নিয়ে আসতে? কে বলল তোকে যে আমি ওকে বিয়ে করতে চাই? তিয়াশা থমথমে মুখে উত্তর দিল, কেন? তুমি তো বলেছিলে 2 বছর আগে। হে ভগবান, 2 বছর আগে যা বলেছিলাম সেটা এখনও মনে রাখলি? আর এই রিসেন্টলি এতগুলো দিন যে এত কিছু করলাম, তোর জন্য অ্যাক্সিডেন্ট, কোর্টে কেস, তোর ডিভোর্স, এই সব কিছু মনে হলো না? কি মনে হবে? আমি ভালো বন্ধু তাই করেছো? না, আপনি শুধু আমার ভালো বন্ধু না, আপনার জন্য আমি ফিল করি মন থেকে, স্পেশাল ভাবি, নিজের করে রাখতে চাই সারা জীবনের জন্য, তাই এত কিছু করেছি। আর আজ
এই লাল রঙের পাঞ্জাবি পরে আমি তোকে প্রপোজ করতে এসেছিলাম, বুঝলি এবার? প্লিজ এবার আর না বলিস না, অলরেডি 2 বছর লেট হয়ে গেছে। প্লিজ। না, তিয়াশা হ্যাঁ না কিছুই বলেনি, শুধু শ্রীদীপকে জড়িয়ে ধরেছিল, আঁকড়ে ধরেছিল সারা জীবনের জন্য। কিছুক্ষণ আগে যে অনেক দূরের ছিল, আজ হঠাৎ এই মুহূর্তে সে অনেক কাছের হয়ে গেছে, একদম নিজের হয়ে ধরা দিয়েছে ওর কাছে। আর ঠিক তখনই দূরে কোনো পুজো মণ্ডপের মাইক থেকে একটা খুব চেনা সুর তিয়াশা আর শ্রীদীপের কানে এলো। সুরটা ওদের মনটাকে ছুঁয়ে গেল। তোরে হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না, তোরে বক্ষ মাঝে রাখিব ছেড়ে দিব না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।